ক্ষমতার হাত বদল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পর এখন রাষ্ট্র ক্ষমতায় নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী। কিন্তু সমীকরণ কি এখনও একই রয়ে গেছে? 2024 সালের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আর 2026 সালে এসে ঠিক একইভাবে নতুন সরকারের আমলে গ্রেপ্তার হলেন গাইবান্ধার হরিদাস চন্দ্র। দুই সরকারের আমলে দুই ভিন্ন প্রেক্ষাপটে দুই সংখ্যালঘু নেতার গ্রেপ্তার। এর পেছনে কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি লুকিয়ে আছে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের টানাপোড়েন? অন্তর্বর্তী সরকার যে পথে হেঁটেছিল, বর্তমান সরকারও কি সেই একই পথে হাঁটছে? ফিরে যাওয়া যাক 2024 সালের আগস্ট মাসে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে তোপ দাগেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করা হয় ঢাকা থেকে। বিশেষ করে দিল্লি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দেওয়ার ঘটনাটি ঢাকার অন্তর্বর্তী সরকার ভালোভাবে নেয়নি। এর ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে বাংলাদেশে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের গঠনসহ 8 দফা দাবিতে রাজপথে নামেন লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় বিশাল বিশাল সমাবেশ। বিশেষ করে 25 অক্টোবরের চট্টগ্রামের লালদিঘি ময়দানের গণসমাবেশটি ছিল বিশাল। এই বিশাল জমায়েত রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দেয়। তৎকালীন অন্তর্বর্তী সরকারের অনেক নীতি নির্ধারক এবং রাজনৈতিক দল এই আন্দোলনকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। অভিযোগ ওঠে এই আন্দোলনের পেছনে রয়েছে ভারতের ইন্ধন। আর এই পুরো আন্দোলনের কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন তিনি হলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। 25 নভেম্বর 2024 জাতীয় পতাকা অবমাননার এক অবিশ্বাস্য অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি। গ্রেপ্তারের পর তাকে জড়িয়ে দেওয়া হয় এক আইনজীবী হত্যা মামলায়। যে সময় চট্টগ্রামের আদালতে ওই আইনজীবী হত্যা ঘটনা ঘটে, তখন চিন্ময় কৃষ্ণ দাস স্বয়ং পুলিশি হেফাজতে ছিলেন। পুলিশ হেফাজতে থাকা একজন ব্যক্তি কিভাবে বাইরে ঘটে যাওয়া কোনো হত্যাকাণ্ডের নির্দেশ বা সরাসরি যুক্ত থাকতে পারেন? এই আইনি অসঙ্গতি দেশ বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায় এবং ভারত সরকার তার ন্যায় বিচার নিশ্চিত করার আনুষ্ঠানিক আহ্বান জানায়। কিন্তু তৎকালীন অন্তর্বর্তী সরকার সেই আহ্বানে সাড়া দেয়নি। চিন্ময় কৃষ্ণকে দীর্ঘদিন কারাগারে বন্দী রাখার সিদ্ধান্তটি ছিল আসলে দিল্লিকে একটি পরোক্ষ বার্তা দেওয়া, অর্থাৎ বউকে মেরে ঝিকে শেখানো। চিন্ময় কৃষ্ণকে বন্দী রেখে যেন ভারতকে বোঝানো হয়েছিল দিল্লির কোনো চাপে বাংলাদেশ আর মাথা নোয়াবে না। সময় বদলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সরকার পরিবর্তনের পর দেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের মাঝেই একটি আশা তৈরি হয়েছিল, হয়তো এবার চিন্ময় কৃষ্ণ দাস ন্যায় বিচার পাবেন, জামিনে মুক্তি পাবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। চিন্ময় কৃষ্ণ এখনও কারাগারেই বন্দী আছেন। আর এই বন্দিদশার মাঝেই দেশের রাজনৈতিক অঙ্গনে সামনে এলো এক নতুন ঘটনা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রাম, সেখানে হরিদাস চন্দ্র দাস নামের এক ব্যক্তি একটি উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এই উদ্যোগের পর স্থানীয় এবং দেশের কিছু মৌলবাদী গোষ্ঠী এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। রামের ছবিতে জুতা মেরে মিছিল করা হয়, এমনকি সনাতনীদের নানা হুমকিও দেওয়া হয়।
পরিস্থিতি শান্ত করতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হরিদাসচন্দ্র রামমূর্তি নির্মাণের কাজ স্থগিত করেন এবং প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চান। এর কিছুদিন পর আন্দোলনটি ঝিমিয়ে পড়ে। সবাই ভেবেছিল ঘটনাটি এখানেই সমাপ্তি, কিন্তু আসল নাটকীয়তা তখনও বাকি ছিল। গত রোববার মধ্যরাতে হঠাৎ করে রামচন্দ্রপুর গ্রামের রাধাগোবিন্দ ও কালীমন্দির এলাকা থেকে হরিদাসচন্দ্রকে গ্রেপ্তার করে সিআইডি। কোনো ধর্মীয় বিষয় নয়, বরং ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অর্থপাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এই দুটি ঘটনার দিকে একটু গভীরভাবে তাকালে কিছু অদ্ভুত এবং চমকপ্রদ মিল খুঁজে পাওয়া যায়। আসুন যৌক্তিকভাবে বিশ্লেষণ করে দেখা যাক। প্রথম মিল, অদ্ভুত অভিযোগ। চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানো হয়েছিল জাতীয় পতাকা অবমাননার মতো একটি নজিরবিহীন অভিযোগে, যা পরে আইনজীবী হত্যা মামলায় রূপ নেয়। অন্যদিকে হরিদাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে অর্থ পাচারের অভিযোগে, যা তার রামমূর্তি নির্মাণের উদ্যোগের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। দ্বিতীয় মিল, দ্বিমুখী নীতি। বর্তমানে বাংলাদেশে যখন শত শত স্থানে জাতীয় পতাকার নানা অবমাননার খবর আসে, তখন কজনকে গ্রেপ্তার করা হচ্ছে। একইভাবে দেশের প্রতিদিন কত শত ধর্মীয় প্রতিষ্ঠান বা স্থাপনা তৈরি হচ্ছে, তাদের সবার টাকার উৎস কি সিআইডি খতিয়ে দেখছে? তাহলে শুধু হরিদাসের মন্দিরের টাকার উৎস নিয়েই কেন প্রশ্ন তোলা হলো? তৃতীয় মিল, ভারতের ইন্ধনের তত্ত্ব। ডক্টর ইউনূসের সরকার যেমন চিন্ময় কৃষ্ণের আন্দোলনের পেছনে ভারতের সুতো নাড়ানোর অভিযোগ এনেছিল, ঠিক একইভাবে হরিদাসের রামমূর্তি নির্মাণের পেছনেও ভারতের ইন্ধন আছে এমন একটি ন্যারেটিভ প্রচার করা হচ্ছে। এখানেই শেষ নয়, এই পুরো ঘটনার পেছনে কাজ করছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, আর কিছু বিএনপি নেতা এবং জামায়াত এনসিপি নেতাদের অভিযোগ এই ফেরার পরিকল্পনার পেছনে সরাসরি ভারতের ইন্ধন রয়েছে। ডক্টর ইউনূস সরকার যেমন শেখ হাসিনার মুখ বন্ধ করতে ভারতকে চাপ দিতে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল, বর্তমান বিএনপি সরকারও কি ঠিক একই কারণে হরিদাসকে গ্রেপ্তার করল? দিল্লিকে এটা বোঝানোর জন্য যে আপনারা যদি শেখ হাসিনাকে নিয়ে কোনো কার্ড খেলেন, তবে ঢাকাও বসে থাকবে না। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার প্রায় 4 মাসের মাথায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিলেন, আর কাকতালীয়ভাবে বর্তমান বিএনপি সরকারও ক্ষমতায় আসার 4 মাসের পর হরিদাসকে গ্রেপ্তার করল। এই 4 মাসের সমীকরণ কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো ঠান্ডা মাথার রাজনৈতিক কৌশল? আইনের শাসন প্রতিষ্ঠা করা যে কোনো সরকারের দায়িত্ব, কিন্তু সেই আইন যখন রাজনৈতিক বার্তা দেওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় বলে অভিযোগ ওঠে, তখন তা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। চিন্ময় কৃষ্ণ ও হরিদাসের এই গ্রেপ্তার কি শুধুই আইনি বিষয়, নাকি এটি ঢাকার নতুন সরকারের এক বড় ধরনের ভূ রাজনৈতিক চাল, তা সময় বলে দেবে। আপনার কি মনে হয় হরিদাসচন্দ্র দাসের এই গ্রেপ্তার কি সত্যি অর্থ পাচারের জন্য, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক সমীকরণ? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।